নমস্কার, দেখছেন সিটিভিএন। শুরু করছি এডুকেশন অনলাইন। আপনাদের সঙ্গে আমি রয়েছি মণিময়। তোমাদের এবং আপনাদের প্রত্যেককে জানাবো স্বাগত এই অনুষ্ঠানে। প্রত্যেক দিনের মতন আজকেও আমাদের এই অনুষ্ঠান এবং আমাদের এই প্রয়াস কর্মকাণ্ড শুধুমাত্র তোমাদের জন্য, যারা এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ এই যে সিচুয়েশন চলছে, আবারও নতুন করে যে উদ্বেগের জায়গা তৈরি হচ্ছে অমিক্রন, তার জন্য নতুন করে খুব স্বাভাবিকভাবে স্কুল কলেজ বন্ধ। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এটাকে মোটামুটিভাবে আয়ত্তে নিয়ে আসতেই হবে, যে এভাবে যতক্ষণ সম্ভব, যত দূর সম্ভব ক্লাসটাকে চালিয়ে নিয়ে যেতে হবে। তো আজকে অবশ্যই একটুখানি ক্লাস 9-এর আমরা ইংলিশ নিয়ে আলোচনা করব এবং তোমাদেরকে অবশ্যই অনুরোধ করব, যারা এই মুহূর্তে রয়েছে খাতা পেন নিয়ে অবশ্যই রেডি থাকো। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সঙ্গে স্যার রয়েছেন অনির্বাণ চক্রবর্তী স্যার। অনেক স্বাগত জানাবো আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। তো আমাদের এমনিতেই যে পরিস্থিতির মধ্যে চলতে হচ্ছে স্যার, তো শুরুতে যদি কিছু বার্তা আপনি দেন যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের উদ্দেশ্যে। প্রথমেই 2022-এর প্রারম্ভে তোমাদের প্রত্যেককে জানাই হ্যাপি নিউ ইয়ার। এখন আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি, নতুন করে আবার যে একটা উদ্বেগের পরিবেশ সৃষ্টি হয়েছে, সেই মুহূর্তে এই অনলাইন ক্লাস ছাড়া আমাদের ভরসা নেই। এবং আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো, আমার হৃদয়ের আন্তরিক কৃতজ্ঞতা জানাবো এই সিটিভিএন চ্যানেলকে। তারা দীর্ঘ 1 বছরেরও বেশি সময় ধরে ছাত্রছাত্রীদের এই পড়াশুনোটা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, সত্যি তাদের কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা আমার জানা নেই। অনেক অনেক ধন্যবাদ সিটিভিএন চ্যানেল। আমার সাথে যে সঞ্চালক মহাশয় রয়েছেন তাকেও আমার কৃতজ্ঞতা জানাবো। তা প্রথমেই এই যে ক্লাস 9 আমরা যে ক্লাসটা আজকে করব, দেখো ক্লাস 9কে বলা হয় যে মাধ্যমিকের একটা প্ল্যাটফর্ম এখান থেকে তৈরি হয়। আর আজকে আমাদের ভাষাটা হচ্ছে ইংরেজি। আমাদের সবসময় ইংরেজি ভাষা নিয়ে একটা অনেক স্টুডেন্টদের মধ্যে একটা আতঙ্ক কাজ করে, যেহেতু আমরা বাংলা মাধ্যমের ছাত্রছাত্রী, তাই আমাদের মনে হয় ইংরেজি মনে হয় খুব কঠিন ভাষা। কিন্তু ফ্র্যাঙ্কলি স্পিকিং ইংরেজি কিন্তু তুলনামূলকভাবে বাংলার থেকেও সহজ ভাষা। যদিও আমার মাদার টাং বাংলা, তাও আমি এটা বলবো। এবং ইংরেজি একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ। সুতরাং ইংরেজিটা আমাদের ভালো করে শিখতে হবে। এই শেখায় যেন কোনো ঘাটতি না থাকে, কোনো খাত না থাকে, কোনো ফাঁক না থাকে। আমাদের ওয়ার্ড টু ওয়ার্ড মানে জানতে হবে, সিকোয়েন্স জানতে হবে, কোথায় কোন শব্দ ব্যবহার করলে সেটা আমাদের পক্ষে বেশি সুইটেবল হবে সেটা শিখতে হবে। তা আজকে আমাদের যে টেক্সট বইটা আছে ইংলিশের ব্লিস, সেই ব্লিসের যে ফার্স্ট চ্যাপ্টারটা, সেই ফার্স্ট চ্যাপ্টার দ্য টেলস অফ ভোলা গ্র্যান্ডপা ইজ রিটেন বাই মনোজ দাস, সেটা নিয়ে আগে আমরা আলোচনা করব। তাই আমি তাহলে শুরু করছি। তাই যে মনোজ দাস, ইনি একজন ভারতীয় লেখক। দেখো, একজন ভারতীয় লেখকের লেখা কোনো ইংরেজি পড়ার একটা সুবিধে আছে, কারণ তাদের যে চয়েস অফ ওয়ার্ডস সেটা অনেক বেশি সহজ হয়। এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি তারা কিছু রিজিওনাল ল্যাঙ্গুয়েজের কিছু শব্দকে হুবহু ইংরেজিতেও ব্যবহার করে থাকেন। তা মনোজ দাসের জন্ম 1934। তিনি একজন ভারতীয় ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং বিলিঙ্গুয়াল রাইটার, ভারতীয় পুরস্কার বিজেতা দ্বিভাষিক রাইটার। কারণ তিনি উড়িষ্যার অধিবাসী ছিলেন, তিনি উড়িয়া ছিলেন। হু রাইটস ইন ওড়িয়া অ্যান্ড ইংলিশ, তিনি উড়িয়াতেও লিখেছেন এবং ইংরেজিতেও লিখেছেন। হি হ্যাজ রিটেন মেনি নভেলস, শর্ট স্টোরিজ, পোয়েমস, ট্রাভেল লগস অ্যান্ড আর্টিকেলস অন হিস্ট্রি অ্যান্ড কালচার। তিনি প্রচুর উপন্যাস লিখেছেন, ছোট গল্প লিখেছেন, কবিতা লিখেছেন, ভ্রমণ বৃত্তান্ত লিখেছেন এবং বিভিন্ন প্রবন্ধ লিখেছেন ইতিহাসের ওপর এবং আমাদের সংস্কৃতির ওপর। দিস টেক্সট, এই যে গল্পটা, ইজ অ্যান এডিটেড ভার্সন অফ দাসের শর্ট স্টোরি। দাসের যে শর্ট স্টোরি তার কিছুটা অংশ একটু এডিট করে আমাদের সিলেবাসে দেওয়া হয়েছে, হুইচ ন্যারেটস ভোলা গ্র্যান্ডপাস হিলিরিয়াস অ্যাডভেঞ্চারাস সিন থ্রু দ্য আইজ অফ এ ইয়ং ম্যান হু হ্যাড নোন হিম ক্লোজলি। যেটা আমাদের বর্ণনা করেছে এই যে ভোলা গ্র্যান্ডপার খুব মজার তার যে অভিযান, এবং সেটা যে দেখেছে সে হচ্ছে একজন ইয়ং ছেলে যে তাকে খুব কাছ থেকে চিনত। দ্য সিম্পলিসিটি, তার সারল্য, অ্যান্ড ফরগেটফুলনেস এবং ভুলে যাওয়ার অভ্যেস। ভোলা গ্র্যান্ডপা প্রোভাইডস অ্যান এলিমেন্ট অফ হিউমার অন হুইচ দ্য স্টোরি হিংস। এই গল্পটা যার উপর নির্ভর করে আছে সেখানে ভোলা গ্র্যান্ডপার দেওয়া তার যে হাস্যরসিকতা এবং
তার যে ফরগেটফুলনেস, যার উপর এই গল্পটা পুরোপুরি দাঁড়িয়ে রয়েছে। এই যে ভোলা গ্র্যান্ডপা, এ হচ্ছে এই গল্পটার সেন্ট্রাল ক্যারেক্টার, একজন বয়স্ক মানুষ। তার একটা ক্যারেক্টারের সব থেকে বড় গুণ হলো তার ইমাজিনেশন। তিনি ভীষণ ইমাজিনেটিভ পার্সন ছিলেন। তিনি সবসময় ভুলে যেতেন এবং মনে মনে অনেক কিছু তিনি কল্পনা করে নিতেন। এবার আমরা গল্পে যাব। তোমাদের যার যেখানে সমস্যা হবে সেখানে নিশ্চয়ই আমাকে কল করবে, আমি চেষ্টা করব তোমাদের সমস্ত ডাউটস ক্লিয়ার করে দেওয়ার। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে বাস করতেন কে? ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী। এ লার্জ বোকাল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হার্ট। তাদের কুড়ে ঘরের ওপর একটা বড় বকুল গাছ ছিল। ইন দ্য বোকাল ট্রি লিভড এ স্মল ট্রুপ অফ মাঙ্কিস। সেই বকুল গাছটায় একদল বাঁদর থাকতো। বাঁদরদের একটা ছোট্ট গ্রুপ ছিল। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ডেড। ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রীর এটা নিয়ে কোনো আপত্তি ছিল না। তারা কখনো চেষ্টা করেননি এই বাঁদরগুলোকে তাড়িয়ে দিতে। অনেকের ক্ষেত্রে হলে তারা হয়তো ডিস্টার্ব ফিল করতো, না বাঁদরগুলো ডিস্টার্ব করছে, এদের তাড়িয়ে দেবো। কিন্তু ভোলা গ্র্যান্ডপা বা তার স্ত্রী কখনো এটা চাননি। ওয়ান মুনলিট নাইট, একটা চন্দ্রালোকিত রাতে, উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল। আমরা একটা উৎসব থেকে ফিরছিলাম। দেখো, গ্রামের উৎসব মানে মেলা, একটা গ্যাদারিংস, এটাই হচ্ছে উৎসব। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি। রাস্তাটা ছিল অনেক দীর্ঘ এবং কুয়াশাচ্ছন্ন। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার্স শোল্ডার্স। আমি আমাদের গ্রামের যিনি চৌকিদার তার কাঁধে চড়ে আসছিলাম। ওই চৌকিদার হচ্ছে যারা গ্রামে রাতে পাহারা দেয়, চৌকি দেয়, জাগতে রহো বলে লোককে সাবধান করে। সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল। হঠাৎ করে ভোলা গ্র্যান্ডপা চিৎকার করে কেঁদে উঠলেন। কি ব্যাপার? এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড। আমাদের দলে প্রত্যেকে ভীষণ অবাক হয়ে গেছিল। উই হল্টেড, আমরা থেমে গেছিলাম। এনকোয়ারি রিভিলড দ্যাট, যখন ব্যাপারটা নিয়ে তদন্ত করা হলো তখন সেটাই আবিষ্কার হলো দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল। ভোলা গ্র্যান্ডপা তার নাতিকে এই উৎসবে নিয়ে গেছিলেন। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়। তিনি শক্ত করে বাচ্চাটার দুটো আঙুল ধরে রেখেছিলেন। হি ডিড নট রিয়ালাইজ, তিনি বুঝতেই পারেননি, অনুধাবন করতে পারেননি, দোজ ফিঙ্গার্স ওয়েন স্লিপড আউট, কখন ওই ফিঙ্গার্সটা হাত ফসকে চলে গেছে তার। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর। ভোলা গ্র্যান্ডপা তার গ্রিপ থেকে আঙুল দুটো চলে গেছে, কিন্তু তিনি কিন্তু গ্রিপটা মুঠো করে ধরেই রেখেছেন আগের মতোই। এভাবেই তিনি হেঁটে চলেছেন। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা, তখন কেউ একজন ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞেস করেছিলেন হোয়াট হি ওয়াজ গ্রিপিং, সে কি ধরে আছে। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল। তখন তার নাতির কথা তার মনে পড়েছিল এবং তিনি চিৎকার করে কেঁদে উঠেছিলেন। মানে কতটা ফরগেটফুল মাইন্ড হলে মানুষ এরকম হতে পারে। মাই ফাদার চোজ টু সারপ্রাইজ মেন ফ্রম আওয়ার পার্টি। আমার বাবা আমাদের দল থেকে দুজন তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন মানুষকে চুজ করলেন। টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল। তারা কি করবে? তারা ভোলা গ্র্যান্ডপার সাথে আবার সেই উৎসবে যাবে। খুঁজতে হবে, তার নাতি হারিয়ে গেছে। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং। কিছুক্ষণের মধ্যেই, বেশিক্ষণ নয়, তার আগেই সেই নাতিকে খুঁজে পাওয়া গেছিল। হি হ্যাড টেকেন এ কোজি শেল্টার আন্ডার এ কাউজ বেলি। একটা গরুর পেটের নিচে সে একটা বেশ নিরাপদ আশ্রয় নিয়েছিল। শেল্টার মানে আশ্রয় আর কোজি মানে নিরাপদ। এই আমাদের ফার্স্ট পেজটা পড়ানো কমপ্লিট হলো। এখানে যদি তোমাদের কারোর কিছু কোয়ারিজ থাকে, জানার থাকে, নিশ্চয়ই সেটা জিজ্ঞাসা করতে পারো। ওকে স্যার, আমরা পরবর্তীটাতে চলে যাচ্ছি। এবার আমরা সেকেন্ড পেজে থার্ড পেজে যাচ্ছি। দেখো, সেকেন্ড পেজে একটা খুব মজার একটা ছবি আছে টেক্সট বইতে। এরকম ছবি তোমরা টেলিভিশনের পর্দায়ও দেখছো, ডিসপ্লে হচ্ছে, যে তার যে গ্র্যান্ডসন সে একটা নিরাপদ আশ্রয় নিয়েছে, একটা মানে
গরুর পেটের নিচে ওখানে গিয়ে চুপটি করে বসে আছে। রাইটার লিখছেন, আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা রিলেটেড বাই মাই ফাদার। বলছে আমার মনে পড়ে আরেকটা এরকম মজার ঘটনা ভোলা গ্র্যান্ডপা সম্পর্কে, এটাও সাথেও আমার বাবা যুক্ত ছিলেন। ইট হ্যাড বিন এ রেইনি আফটারনুন, বিকেল এবং বৃষ্টি স্নাত বিকেল, সেই বিকেলটা ছিল। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড with excitement told my father and his friends, ভোলা গ্র্যান্ডপা প্রচণ্ড উত্তেজিত, মানে এতটাই উত্তেজনা যে তিনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না, তিনি বন্য হয়ে গেছেন এরকম একটা। তিনি আমার বাবা এবং তার বন্ধুদের বললেন দ্যাট হি হ্যাড সিন এ গ্যাং অফ পিরাটস, তিনি একদল জলদস্যুকে দেখেছেন। দে ওয়ার বারিং এ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস অন দ্য সিসোর বাই আওয়ার ভিলেজ। আমাদের গ্রামের পাশেই যে সৈকত ভূমি ছিল, বেলাভূমি বা তটভূমি, সেখানে তারা কি করছে, একটা বালিয়ারির নিচে একটা বিরাট বড় বাক্স তারা লুকিয়ে রাখছে, পুঁতে রাখছে। অ্যাট ওয়ান্স ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার। দেখো, সম্পদ সবার কাছেই কাঙ্ক্ষিত। তা আমার বাবা এবং তার বন্ধুরা সাথে সাথে কি করলেন, তারা ওই লুকোনো সম্পত্তি খুঁজতে শুরু করলেন। ইভিনিং পাস টু নাইট, সন্ধে পেরিয়ে রাত হলো। মুনলিট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, মেঘের মধ্যে দিয়ে চাঁদের আলো দেখা গেল। এ প্যাক অফ জ্যাকলস ওয়ার হোলিং, একদল শেয়াল চিৎকার করছিল। ইট ওয়াজ পাস্ট মিড নাইট, মধ্যরাত পেরিয়ে গেল, মানে রাত 12টা বেজে গেল। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, ঠিক সেই সময়ে ভোলা গ্র্যান্ডপা কনফেসড দ্যাট, ভোলা গ্র্যান্ডপা স্বীকার করে নিয়েছিলেন দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, সেখানে কোনো সত্যিকারের সম্পদ ছিল না। ইট ওয়াজ অল এ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, এই পুরোটাই ছিল তার একটা স্বপ্ন, তিনি দুপুরবেলা ভাত ঘুমের পর এই স্বপ্নটা দেখেছিলেন। সেই গল্পটাই তিনি আমার বাবাকে করে দিয়েছিলেন। Once, Vola Grandpa had a great adventure in the Sundarbans. একবার ভোলা গ্র্যান্ডপা একটা বিরাট অ্যাডভেঞ্চারে গেলেন সুন্দরবনে। ইন দোজ ডেজ রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড দ্য ডেন্স জঙ্গলস অফ দ্য সুন্দরবনস। তখন সুন্দরবনের গভীর জঙ্গলে এই যে রয়্যাল বেঙ্গল টাইগার ফ্রিলি ঘুরে বেড়াতো। পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস, পার্টিকুলারলি আফটার সানডাউন। লোকেরা খুব সতর্ক থাকতো, তারা যখনই সেখানে মুভ করতো তারা এক দল বেঁধে যেত, একা একা কেউ যেত না। পার্টিকুলারলি আফটার সানডাউন, নির্দিষ্টভাবে সূর্যাস্তের পর বিশেষত একা একা যাওয়ার রিস্ক কেউ সেখানে নিত না। ওয়ান ইভিনিং, একদিন সন্ধেবেলা, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। দেখো, কলকাতায় আমরা যে মার্কেটের সাথে অভ্যস্ত, এখন গ্রামাঞ্চলেও হয়ে গেছে, শহরতলিতে তো হয়েছেই, কিন্তু কিছু প্রত্যন্ত গ্রামাঞ্চল আছে যেখানে রোজ বাজার বসে না, সেখানে সপ্তাহে 2 দিন বা 3 দিন বাজার বসে, সেটাকে হাট বলা হয়। তা একদিন সন্ধ্যেবেলা ভোলা গ্র্যান্ডপা ফিরছেন তার উইকলি মার্কেট থেকে, এরকম সাপ্তাহিক বাজার থেকে, হাট থেকে। সাডেনলি অ্যাট এ ডিস্টেন্স অ্যাবাউট 5 ইয়ার্স বিহাইন্ড হিম, হঠাৎ একটা দূরত্বে, ধরো তার থেকে 5 গজ, ইয়ার্স মানে গজ, 5 গজ পেছনে, হি হার্ড দ্য গ্রোল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার। তিনি শুনতে পেয়েছিলেন একটা রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন। ভোলা গ্র্যান্ডপা টার্নড অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস। ভোলা গ্র্যান্ডপা যেই ঘুরেছিলেন, তিনি দেখেছিলেন তার মুখের ওপর বাঘের সেই জলজলে চোখ, কারণ বাঘের চোখটা খুব ব্রাইট হয়, অন্ধকারেও সেটা জলজল করে। আমরা তো বাঘ দেখে সেভাবে অভ্যস্ত নই, যা দেখেছি ছবিতে, সিনেমায়। তবে আমরা বিড়াল দেখতে পাই যখন তখন, দেখবে বিড়ালের চোখেরও ওই সিমিট্রিটা আছে, অন্ধকারের মধ্যেও জলজল করে। সরি। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ এ নিয়ার বাই বেনিয়ান ট্রি। কাছে একটা অশ্বত্থ গাছ ছিল বা বট গাছ, যাই বলো। ভোলা গ্র্যান্ডপা সাথে সাথে সেই গাছটায় চড়ে গেলেন।
দ্য টাইগার রোল্ড অ্যান্ড সার্কেল দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস। বাঘটা গর্জন করছিল এবং ওই গাছটার চারপাশে ঘুরছিল, কারণ বলে বাঘ নাকি মানুষের গন্ধ পায়, নিশ্চয়ই তার গন্ধ পেয়েছিল ভোলা গ্র্যান্ডপার। এই যে ঘুরেছিল সেটা 100 টাইমস, 100 বার। দেন ইট সেটেল ডাউন আন্ডার এ বুশ উইদাউট টেকিং ইটস আইস অফ হিম। তারপর একটা ঝোপের নিচে, বুশ মানে ঝোপঝাড়, সেই ঝোপের নিচে সে বসেছিল, কিন্তু তার চোখটা কিন্তু সেই বাঘ থেকে সে সরায়নি। মানে বাঘটা সেই চোখটা কিন্তু ভোলা গ্র্যান্ডপার থেকে সরায়নি, তাকিয়ে আছে ভোলা গ্র্যান্ডপার দিকে। উইথ নাইটফল, রাত হলো, রাত নামলো। দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট। জঙ্গল আরও বেশি অন্ধকার হয়ে গেল, নীরব হয়ে গেল। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার দ্য টাইগার বিটিং ইটস টেল অন দ্য ড্রাই লিপস। ভোলা গ্র্যান্ডপা গাছের ওপর দিয়ে শুনতে পাচ্ছে যে বাঘটা তার লেজ দিয়ে ওই শুকনো পাতার ওপর বাড়ি মারছে। আওয়ার্স পাস্ট, ঘন্টার পর ঘন্টা কেটে গেছিল। ডন ব্রোক উইথ দ্য কুলিং অফ ডোভস। রাত ভোর হলো। ঘুঘু এই জাতীয় পাখিকে ডোভ বলা হয়। সেই ঘুঘু পাখির ডাকের সাথে ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন। ভোলা গ্র্যান্ডপা নেমে আসলেন। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন অন এ মাউন্ট আ লিটল অ্যাওয়ে। একটু দূরে একটা ঢিবির ওপর কয়েকজন মানুষ ছিল। Bhola Grandpa climbed the mount and requested the first man he saw for some water to drink. সারা রাত তো গাছের ওপরে ছিল, এক ফোঁটা জলও খেতে পারেনি। তাই ভোলা গ্র্যান্ডপা তাড়াতাড়ি গিয়ে সেই ঢিবির ওপর উঠে প্রথম যে লোকটাকে দেখলো তাকে অনুরোধ করলো তাকে একটু জল দিতে, খাবার জল। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং। লোকটা দেখছে বাঘটা অপেক্ষা করছে। হি ওয়াজ মাচ বিউইল্ডার্ড। লোকটা পুরোপুরি হতভম্ব হয়ে গেল। হোয়াট is your secret that you simply walked past the hungry beast and it did nothing? বলে তোমার রহস্যটা কি? তুমি সিম্পলি হেঁটে হেঁটে চলে আসলে ওই ক্ষুধার্ত জন্তুটার পাশ দিয়ে এবং এটা তোমায় কিচ্ছু করলো না। হি আস্কড ভোলা গ্র্যান্ডপা। সে ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞেস করেছিল। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিমস অ্যান্ড ইয়নিং। বাঘটা তখন হাই তুলছে এবং যেটাকে আমরা বলি আড়মোড়া ভাঙা, মানে চারটে পা সামনে পেছনে করে টান টান করে বিভিন্ন রকম বডি মুভমেন্ট করে সে আড়মোড়া ভাঙছে। ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার দ্য টাইগার অ্যান্ড লুকড অ্যাট ইট। তখন ভোলা গ্র্যান্ডপার বাঘের কথাটা মনে পড়েছিল এবং তার দিকে তাকিয়েছিল। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার। হি র্যান ব্যাক হোম। সে পুরো তার সেন্স হারিয়ে ফেলেছিল ভয়ে এবং দৌড়ে বাড়ি চলে গেছিল। অ্যাকচুয়ালি সারা রাত গাছের ওপর ঘুমানোর পর ভোলা গ্র্যান্ডপা ভুলেই গেছে যে সে কেন গাছে উঠেছে, কেনই বা গাছে ঘুমাচ্ছিল, নিচে যে বাঘ আছে সে সব ভুলে গেছে। যেই সকাল হয়েছে সে স্মার্টলি নেমে চলে এসছে গাছ থেকে এবং দেখেছে দূরে একটা ঢিবির ওপর কিছু মানুষের জটলা, হেঁটে হেঁটে সেখানে গিয়ে ফার্স্ট যার সাথে দেখা হয়েছে তার কাছে জল চেয়েছে। মানে লোকটা এতটাই ভুলোমনা ছিল, এতটাই ফরগেটফুলনেস তার মধ্যে কাজ করতো, সে ভুলেই গেছে যে সারা রাত সে গাছে কাটালো কেন। একটা বাঘের হাত থেকে বাঁচতে, বাঘের মানে খপ্পর থেকে নিজেকে বাঁচানোর জন্য, বাঘের কবল থেকে নিজেকে বাঁচানোর জন্য সে যে গাছে উঠেছিল, সারাটা রাত তার গাছে কেটেছে, এই টোটাল ব্যাপারটা সে ভুলে গেছে। সে এতটাই আনমাইন্ডফুল ছিল, অন্যমনস্কই বলো বা ভুলে যাওয়ার মানসিকতাই বলো। আমরা থার্ড পেজটা শেষ করলাম। যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই তারা টেলিফোন করে আমাদেরকে সরাসরি প্রশ্ন করতে পারবেন। তাহলে আমরা লাস্ট পেজে যাচ্ছি। হাফ আ সেঞ্চুরি লেটার। এতক্ষণ যে ইনসিডেন্টগুলো বলা হচ্ছিল তার 50 বছর পেরিয়ে গেছে। ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95। ক্যান ইউ ইমাজিন? 95 ইয়ার্স, 95 বছর, আর 5 বছর তিনি যদি বাঁচতেন তাহলে তার সেঞ্চুরি কমপ্লিট হতো। তাই 95 বছর বয়সে ভোলা গ্র্যান্ডপা আমাদের চিরকালের মতো ছেড়ে চলে গেলেন। হিজ 80-year-old ওয়াইফ ল্যামেন্টেড মাচ। তখন তার স্ত্রীর বয়স ছিল 80 বছর। তিনি খুব কাঁদছিলেন, খুব দুঃখ করছিলেন, অনুতাপ করছিলেন। সি সেইড উইথ এ
শাই। ওই ভদ্রমহিলা একটা দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রেথ। তিনি তো সব ভুলে যেতেন। তা ভোলা গ্র্যান্ডপার ওয়াইফ দুঃখ করে বলছেন যে 95 ইয়ার্সেও তিনি হয়তো মারা যেতেন না, তিনি হয়তো নিঃশ্বাস নিতে ভুলে গেছিলেন। এটা একটা জোকস, একটা মানুষ নিঃশ্বাস নিতে কখনো ভুলে যেতে পারে না, কিন্তু তার যে চরিত্র, তার যে ক্যারেক্টার, তার সাথে সিমিলিটি রেখে এটা বলা হয়েছে যে ভোলা গ্র্যান্ডপা হয়তো নিঃশ্বাস নিতে ভুলে গেছিলেন, না হলে তাকে এভাবে মরতে হতো না, তিনি আরো হয়তো বাঁচতেন। এই হচ্ছে আমাদের গল্প, দ্য টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। এবার এখানে কিছু শব্দ আছে পেজ নাম্বার 5-এ, দেখো তার একটা ওয়ার্ড নেস্ট করা হয়েছে, ইংলিশ টু ইংলিশ মিনিং করা হচ্ছে। আমি সেগুলো একটু এক্সপ্লেন করছি তোমাদের, তার সাথে বাংলা মানেও বলে দিচ্ছি। যেমন স্যান্ড ডিউনস, স্যান্ড ডিউনস মানে স্মল হিলস অফ স্যান্ড ফর্মড বাই দ্য উইন্ড। আমরা জানি মরুভূমি অঞ্চলে বা সমুদ্র সৈকতে যেখানে বালি রয়েছে, সেখানে বাতাস বয়ে যাওয়ার ফলে ছোট্ট ছোট্ট ঢিবি আকারের স্তূপ তৈরি হয়, সেটাকে বলা হয় স্মল হিলস, ছোট পাহাড় অফ স্যান্ড, বালির ছোট পাহাড়, ফর্মড বাই দ্য উইন্ড, যেটা বাতাসের দ্বারা তৈরি। আর বিউইল্ডার্ড মানে কনফিউজড। কনফিউজড মানে কি? কনফিউজডের অ্যাকচুয়ালি যদি তোমরা মিনিং করো, মিনিংটা একটু কঠিন হয়ে যায়। বাংলায় তার মানে হচ্ছে কিং কর্তব্য বিমূঢ়, মানে আমার কি করা উচিত সেটা আমি স্থির করতে পারছি না, এটাকে বলা হয় কনফিউজড। তবে চলিত ভাষায় কিং কর্তব্য বিমূঢ় এত কঠিন বাংলা না করলেও আমরা এভাবে করতে পারি যে করণীয় কর্তব্য বুঝতে না পারা বা কর্তব্য বুঝতে না পারা, সেটাকেও কিন্তু বিউইল্ডার্ড বা কনফিউজড বলা যায়। এবার আমরা এক্সারসাইজে আসবো। এক্সারসাইজ 1, টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এটা এমসিকিউ টাইপ কোশ্চেন্স, মাল্টিপল চয়েস কোশ্চেন। এখানে 4টে করে অপশান আছে, একটা কোশ্চেন আছে যেটা ঠিক, সেটাকে তোমায় রাইট দিতে হবে। ইন দ্য বোকাল ট্রি দেয়ার লিভড, দেখো অপশান আছে কাউজ, মাঙ্কিস, টাইগার, স্প্যারোস। তাহলে আমার আনসার হবে মাঙ্কিস। কারণ ওয়েস্টার্ন এন্ডে, গ্রামের যেখানে ভোলা গ্র্যান্ডপা তার ওয়াইফকে নিয়ে থাকতেন, একটা বকুল গাছের নিচে, তার উপরে একটা ছোট্ট বাঁদরের গ্রুপ থাকতো, একদল বাঁদর থাকতো। বাট ভোলা গ্র্যান্ডপার বা তার স্ত্রীর এই বাঁদরগুলোর ব্যাপারে কোনো অবজেকশন ছিল না, তিনি কখনো তাদের তাড়িয়ে দিতে চেষ্টা করেননি। তারপর দেখো, অন দ্য ওয়ে ব্যাক ফ্রম ফেস্টিভ্যাল ভোলা গ্র্যান্ডপা টাইটলি হেল্ড অন টু দ্য 2 fingers of his, মানেটা কি? মেলা থেকে যখন বাড়ি ফিরছিলেন তখন ভোলা গ্র্যান্ডপা শক্ত করে কার 2টো আঙুল ধরে রেখেছিলেন? সন তার ছেলে, কাজিন তার ভাইপো, কাজিন তার কোনো তুতো ভাই, গ্র্যান্ডসন তার নাতি, নেফিউ তার ভাইপো। এর অ্যান্সারটা হবে গ্র্যান্ডসন। নেক্সট, এ গ্যাং অফ পিরিয়ডস ওয়ার বারিং এ, ভোলা গ্র্যান্ডপা তার মিড ডে ন্যাপ মানে দুপুরের ভাত ঘুমের স্বপ্নে কি দেখেছিলেন? না একদল জলদস্যু কি পুচ্ছে? লার্জ বক্স, স্মল বক্স, লার্জ ব্যাগ, স্মল ব্যাগ। আনসার হবে লার্জ বক্স। ভোলা গ্র্যান্ডপা তার মিড ডে ন্যাপ ভাত ঘুমের স্বপ্নে দেখেছিলেন যে একদল পিরেটস বা জলদস্যু একটা বড় বাক্স পুঁতছে। Bhola Grandpa was returning from the yearly market, monthly market, daily market, weekly market. আমরা পড়ানোর সময় বলেছিলাম আমি যে উইকলি মার্কেট মানে হাট, যেটা সপ্তাহে বিশেষ একটি বা দুটি দিনে বসে, তাহলে আনসার হবে উইকলি মার্কেট। ভোলা গ্র্যান্ডপা
died at the age of 85, 85, 95, 95, 55, 55, 75, 75। এর অ্যান্সার হবে 95। ভোলা গ্র্যান্ডপা 95 বছর বয়সে মারা গেছিলেন। এরপর আমরা এক্সারসাইজ 2-তে আসবো, কোশ্চেন অ্যান্সার। কোশ্চেন অ্যান্সারগুলো আমি লিখে দিচ্ছি, তোমাদের টুকতে সুবিধা হবে, কারণ অনেক সময় ডিকটেট করলে লিখতে অসুবিধা হয়। কোশ্চেন অ্যান্সারগুলো লেখো। দেখো ফার্স্ট কোশ্চেন আছে, ওয়েন ডিড ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল? ভোলা গ্র্যান্ডপা কখন খুব জোরে চিৎকার করে কেঁদে উঠেছিলেন? আমাদের এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং ছাত্রছাত্রীরা যারা রয়েছে এখন, তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা খাতা পেন নিয়ে অবশ্যই তোমরা কিন্তু থাকবে, এবং ইতিমধ্যেই যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো ছিল সেই এমসিকিউ টাইপ প্রশ্নগুলোর উত্তর স্যার কিন্তু দিলেন। তো এই জিনিসগুলো মাথায় রাখবে। ধীরে ধীরে চলো আমরা এগোচ্ছি। আরও বিশেষ বিশেষ যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো স্যার এই মুহূর্তে বোঝাবেন। আমরা একেবারে সরাসরি ব্ল্যাকবোর্ডের দিকে চলে যাব, যেটা আমরা এই মুহূর্তে তোমাদের সামনে নিয়ে আসছি। দেখো স্যার, এটা কি আমরা মোটামুটি করব, এটা কি করছি আমরা? এর কোশ্চেন অ্যান্সারগুলো, কোশ্চেন আনসার। হ্যাঁ। এক্সারসাইজ 2-তে যে কোশ্চেন আছে, ফার্স্ট কোশ্চেন, হোয়েন ডিড ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল? কখন ভোলা গ্র্যান্ডপা খুব জোরে চিৎকার করেছিলেন? তার আনসারটা লিখব। ভোলা গ্র্যান্ডপা ব্যাস। ভোলা গ্র্যান্ডপা when was returning from a festival Bhola Grandpa, when returning from a festival, he was holding two fingers of his grandson. Suddenly, someone asked him what he was means what he was gripping. Then he looked
his looked his grandson slipped and fled away. নিন স্যার, ওখানে পেনের সামনে একটা নব রয়েছে, ওখানে আপনি হাত দেবেন। হ্যাঁ, একটু উপর থেকে, বেশ। হ্যাঁ, sorry, slipped and fled away. So he let out a loud wail. এটা গেল ফার্স্ট কোশ্চেনের আনসার। সেকেন্ড প্রশ্ন, where had the grandson found a cozy shelter? অর্থাৎ তার নাতি কোথায় খুব নিরাপদ আশ্রয় খুঁজে নিয়েছিল। এটা আমরা পড়েছিলাম যে তার নাতি নিরাপদ আশ্রয় খুঁজে নিয়েছিল একটা গরুর পেটের নিচে। তাহলে 2 এর আনসারটা লিখব। তাহলে 2 এর আনসারটা লিখব, দ্য গ্র্যান্ডসন found a cozy shelter. Grandson found a cozy shelter under the belly of a cow. Under the belly of a cow. Grandson found a cozy shelter under the belly of a cow. Next প্রশ্ন, what request did Bhola Grandpa make to the first man he saw on the mound? তাহলে 3 নম্বর প্রশ্নের আনসার লিখব, ভোলা গ্র্যান্ডপা requested the man Bhola Grandpa requested the man to give him some water to drink. To give him some water to drink. whom he saw, যাকে সে দেখেছিল, whom he saw first, প্রথমে, on the mound, ওই ঢিবির ওপর। যাকে সে প্রথমে ওই ঢিবির ওপর দেখেছিল তাকে সে অনুরোধ করেছিল তাকে একটু জল দিতে, সে পান করবে। How old was Bhola Grandpa's wife when he died?
সে যখন মারা গেছিলেন, অর্থাৎ ভোলা গ্র্যান্ডপা যখন মারা গেছিলেন, তখন তার স্ত্রীর বয়স কত ছিল? কোশ্চেন নাম্বার 4। Vola grandpas অ্যাপোস্ট্রফি এস, কারণ ভোলা গ্র্যান্ডপার এই যে এই রটা আনার জন্য আমাদের অ্যাপোস্ট্রফি এস দিতে হবে। ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ ওয়াজ 80 years old, 80 years old when he died. তোমরা কিন্তু এখানে কনফিউশনে ভুল করে ফেলো না, এটা কিন্তু ভোলা গ্র্যান্ডপার স্ত্রীর মৃত্যুর কথা বলেনি। এখানে বলা হয়েছে যে ভোলা গ্র্যান্ডপা যখন মারা গেছিলেন তখন তার স্ত্রীর বয়স কত ছিল। তাই বললাম ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ ওয়াজ 80 years old when he died, যখন তিনি মারা গেছিলেন তখন তার স্ত্রীর বয়স ছিল 80 বছর। তাহলে এই 4টে প্রশ্ন আমরা লিখলাম বিয়ের দাগের। ক্লিয়ার? আশা করি কারোর কোনো সমস্যা নেই, কারোর কোনো কোশ্চেন্স বা কোয়ারিজ নেই। এবার আমরা চলে আসছি এক্সারসাইজ 3তেও কোশ্চেন আছে, তবে প্রথম কোশ্চেনগুলো যেমন একটু শর্ট আনসার টাইপ ছিল, এসএ কিউ টাইপ ছিল, 15 ওয়ার্ডস। এগুলো একটু এলএ কিউ টাইপ, এগুলো হচ্ছে 25 ওয়ার্ডস। যদিও শর্ট আনসার টাইপ হলেও ফার্স্ট কোশ্চেন যেটা ছিল সেটা যেহেতু সেই সিকোয়েন্সটা বর্ণনা করতে হয়েছে, সেখানে হয়তো আমাদের 15 ওয়ার্ডস ক্রস করে গেছিল প্রথম আনসারটার ক্ষেত্রে। কারণ হঠাৎ করে ভোলা গ্র্যান্ডপা কেঁদে উঠলো কেন, এটা বলতে গেলে একটু বলতে হবে যে তারা যখন একটা ফেস্টিভ্যাল থেকে ফিরছিল, সে টাইট করে তার নাতির মানে দুটো আঙুল ধরেছিল এবং সে ভুলেই গেছে তার নাতির যে দুটো আঙুল ওখান থেকে স্লিপ করে তার নাতি পালিয়ে গেছে। কেউ যখন তাকে দেখালো, তাকে জিজ্ঞেস করলো তুমি কি ধরে আছো, তখন সে চিৎকার করে কেঁদে উঠলো। তখন তার নাতির কথা মনে পড়লো যে কিনা স্লিপ করে তার গ্র্যান্ডফাদারের গ্রিপ ছাড়িয়ে পালিয়েছিল। তো যাই হোক, এবার আমরা এক্সারসাইজ 3তে আসছি। ফার্স্ট কোশ্চেন, হোয়াই ওয়াজ নো রিয়েল ট্রেজার ফাউন্ড আন্ডার দ্য সান ডিউনস? কেন ওই বালিয়ারির নিচে কোনো প্রকৃত সম্পদ বা গুপ্তধন খুঁজে পাওয়া যায়নি? তাহলে তার আনসারটা হবে এ। Actually, there was no real treasure. Vola grandpa dreamed that, DREAMT স্বপ্ন দেখেছিলেন, in his midday nap and told the incident to
writer's father to writer's father and his friend. এবং সেটা রাইটারের বাবা ও তার বন্ধুদের তিনি গল্প বলেছিলেন। আমাদের নেক্সট কোশ্চেন, হোয়াট ডিড দ্য টাইগার ডু আফটার ভোলা গ্র্যান্ডপা হ্যাড ক্লাইম্বড আপ দ্য বেনিয়ান ট্রি? ভোলা গ্র্যান্ডপা যখন ওই বট বা অশ্বত্থ গাছটার ওপর উঠে গেছিল তখন বাঘটা কি করেছিল? তাহলে এটা বি এর আনসার। দ্য টাইগার স্যার আর 5 মিনিট পাচ্ছি আমরা। হ্যাঁ, এই কোশ্চেনটা তাহলে লাস্ট একদম স্যার। অ্যান্সার লিখিয়ে দিচ্ছি। তাহলে একটা কোশ্চেন আমাদের বাকি রয়ে গেল, পরবর্তী কোনো ক্লাসে যদি সুযোগ পাওয়া যায় তখন সেটা করা হবে। The tiger circled আনসার আমি করে দিচ্ছি, নিন আপনি একটু ওপর থেকে ধরে করুন। the tiger circled the tree more than 100 times, more than 100 times, and sat under a bush, but gazed at him constantly. লাস্ট প্রশ্ন যেটা ছিল, হোয়াট ওয়াজ দ্য রিজন ভোলা গ্র্যান্ডপাস ডেথ অ্যাকর্ডিং টু হিজ ওয়াইফ? আমাদের সময় খুব কম, চেষ্টা করছি খুব তাড়াতাড়ি এই অ্যান্সারটা লিখে দিতে, তাহলে আমাদের দুটো সেট কমপ্লিট হয়ে যাবে। অ্যাকর্ডিং টু হিজ ওয়াইফ, Bhola grandpa forgot to take breath. This is the cause of his death. Complete. তাহলে টোটাল আমরা 7টা কোশ্চেনের আনসার লিখলাম আর এমসিকিউ করলাম। এর পরের যে এক্সারসাইজগুলো তোমরা চেষ্টা করবে সেগুলো গ্রামাটিক্যাল এক্সারসাইজ, পরে যদি কখনো সুযোগ পাওয়া যায় নিশ্চয়ই সেগুলো নিয়ে আলোচনা করব। বেশ, আর মরাল অফ দ্য স্টোরি এক্ষেত্রে দাঁড়িয়ে স্টুডেন্টরা মূলত এ বিষয়ে কি ধারণা আপনি দিতে চাইছেন? অ্যাকচুয়ালি রাইটার এখানে ভোলা গ্র্যান্ডপার যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটাকে এমনভাবে উপস্থাপন করতে চেয়েছেন যে খুব লেবোরিয়াস একজন সিম্পল মানুষ, একজন সাধারণ লোক, পরিশ্রম করে, শারীরিক পরিশ্রম করে জীবন কাটাতো
এবং তার প্রচণ্ড ভুলে যাওয়ার স্বভাব ছিল, ফরগেটফুলনেস ছিল তার ক্যারেক্টারের একটা বিশেষ বৈশিষ্ট্য। আর অবশ্যই তিনি নীরোগ ছিলেন, নাহলে 95 ইয়ার্স বাঁচাটা বিরাট ব্যাপার। তা একজন পরিশ্রমী, নিহাতি দেহাতি সাধারণ মানুষ এবং একটু বেশ মজার একটা চরিত্র তার মধ্যে রয়েছে। এটা হচ্ছে একটা মূল বিষয় আর কি। আচ্ছা, বেশ, একেবারে আজকে হাতে একেবারে যেহেতু সময় নেই, তাই আমাদের আজকে অনুষ্ঠান শেষ করতে হবে। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাবো এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাদের যা যা কোয়ারিজ ছিল তোমরা আশা করি সম্পূর্ণভাবে ভোলা গ্যান্ডপার গল্পটা শুনলে মাথায় রাখো। যেই প্রশ্নগুলো এই মুহূর্তে স্যার বললেন সেগুলো উত্তরও কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করলাম। আজকে অনুষ্ঠান শেষ করি এখানেই। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সমস্ত কিছুর জন্য নজর রাখো সিটিভিএন এবং সিএনএ।